সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। প্রত্যেক সদস্যকে 1 লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের। বিসিবি যে বাড়ি একটা দিবে বলছিল, ওটা এখনো আপডেট আমাদেরকে কোনো কিছু জানাই নাই। কথা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারী দলের ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও যোগাযোগ করেনি বিসিবি, পরিবারের আক্ষেপ। ক্রীড়া দিবস উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি। আন্তর্জাতিক গেমসে পদক জয়ের লক্ষ্যে কাজ করছে সরকার। ঐক্যবদ্ধ হয়ে ক্রীড়াবান্ধব দেশ গড়ে তোলার আহ্বান। এবং বিশ্বকাপের দল নির্বাচনে অ্যানচেলোত্তির পথেই হাঁটছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার 26 জনের স্কোয়াডে থাকতে পারফরমেন্সের সঙ্গে হতে হবে টিম ম্যান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেক সদস্যকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 1 লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ক্রীড়া কার্ড পেয়েছেন ফুটবলাররা। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বয়সভিত্তিক সাফ জয়ী যুবাদের ক্রেস্ট ও ক্রীড়া কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। আমরা তাদের কাছে চাইব যেন তারা বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কাজ করে, তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরো উন্নত জায়গায় যাইতে পারে। Thank you guys for showing up. I really shouldn't be surprised you guys have showed up every step of the way. I'd like to thank everyone here. They've been so incredible. টিম যদি ভালো থেকে টিমের ভিতরে ঐক্য থাকলে, সহনশীলতা, আন্তরিকতা থাকলে আমরা যে কোনো বাধাকে অতিক্রম করে আমার বাংলাদেশকে আমি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এই মুহূর্তে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, সাফজয়ী অনূর্ধ্ব 20 দলকে বাংলাদেশ ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আসলে কিছুক্ষণ আগেই জাতীয় ক্রীড়া পরিষদের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে সংবর্ধনা দেওয়া হয়েছে, যেখানে দলের প্রতিটি সদস্যকে 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার বা বোনাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে দেওয়া হয়েছে ক্রীড়া কার্ড। যেই ক্রীড়া কার্ডে আসলে যে ক্রীড়া কার্ড নিয়ে আসলে কনফিউশন সৃষ্টি হয়েছিল একটু, যে ক্রীড়া কার্ডে যে বেতন ভাতা রয়েছে সেই বেতন ভাতা কি আসলে সাফজয়ী দলের সদস্যরা পাবেন কিনা, সেখানে আমরা পরবর্তীতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলেছি এবং তার সচিব মহোদয় যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। সেখানে তিনি আমাদেরকে ক্লিয়ার করেন যে এই যে ক্রীড়া কার্ডটা থাকছে সেখানে আসলে বেতন কাঠামোর যেই জায়গাটা, সেখানে আসলে বেতনটা পাচ্ছে না অনূর্ধ্ব 20 দল, সেখানে বেতনটা পাবে কিন্তু জাতীয় ফুটবল দল। কিন্তু বেতন কাঠামো ছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, স্বাস্থ্য কিংবা যে যাতায়াত যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আসলে পাবে অনূর্ধ্ব 20 দল। সেই সঙ্গে আসলে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন যে এই যে সংবর্ধনা, সেই সংবর্ধনা কিন্তু যেই দল রয়েছে সেই দলকে আরও বেশি অনুপ্রাণিত করবে, ভবিষ্যতে আসলে মাঠে আরও বেশি মনোযোগী করবে এবং তারা চিন্তামুক্ত হয়ে কিন্তু দল মাঠে ফুটবল খেলবে। এবং তিনি আরও অনুপ্রেরণা দিয়েছেন যে ফুটবলাররা সামনে যে ভবিষ্যতে যাতে আসলে বয়সভিত্তিক সাফের শিরোপা যাতে বাংলাদেশ ধরে রাখতে পারে সেই অনুপ্রেরণা দিয়েছেন। সেই সঙ্গে আসলে ফুটবলাররাও স্টেজে কথা বলেছে, তারা জানিয়েছেন যে সাফের এই যে শিরোপা, সেই শিরোপাটা কিন্তু তারা সরকার প্রধান তারেক রহমানের হাতে তুলে দিতে চায় এবং কি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সেই কথাটা শুনেছেন এবং তিনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে এই যে সাফের শিরোপা তারা জিতলো, সেই সাফের শিরোপাটা নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবে। এই ছাড়া আসলে রোনান সুলিভান ও ডেকলান সুলিভান যে দুই ভাই রয়েছে আসলে তারা কিন্তু কথা বলেছেন। তারা বলেছেন যে বাংলাদেশের সমর্থকদের যেই টান, সেই টানে কিন্তু তারা আবারও আসবেন এবং কি তার সব সমর্থকদেরকে সমর্থনের জন্য, তাদেরকে পুরোপুরি সমর্থনের জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া আসলে এই দলটা কিন্তু বিগত কয়েক বছর ধরে কয়েক মাস ধরেই কিন্তু আসলে অনুশীলন করে যাচ্ছে। সেই অনুশীলনের শেষে কিন্তু এই যে সফলতা এসেছে। আমরা বাফের যে সহসভাপতি বা বয়সভিত্তিক দল নিয়ে যারা কাজ করে যিনি কাজ করেন সেই নাসের শাহরিয়ার জাহিদি, সেই জাহিদির সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সামনে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের যে এশিয়ান কাপ বাছাই রয়েছে সেই এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এখন থেকে আসলে প্রস্তুতি নিতে যাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই প্রস্তুতির অংশ হিসাবে কিছুদিন পরেই আসলে ক্যাম্প শুরু হবে। তো বাংলাদেশ
অনূর্ধ্ব 20 দলের সাফ জয়ের পর যে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যেই সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়েছে তার সবশেষ খবর ছিল আমার কাছ থেকে। আমাদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফাহিম ইসলাম। কথা দিয়ে কথা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 8 মাস আগে বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি, কিন্তু এখনও তা আলোর মুখ দেখেনি। জীর্ণ বাড়িতেই বাস করছে ঋতুর পরিবার, এমনকি কোনো যোগাযোগই করেনি বিসিবি। এ নিয়ে আক্ষেপ স্বজনদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। বাংলাদেশ ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। এই ঋতুর উঠে আসার পথটা ছিল বন্ধুর, জানিয়ে গণমাধ্যমে হয়েছে অজস্র প্রতিবেদন। সাফের গন্ডি থেকে বাংলাদেশ দলকে ঋতুপর্ণা নিয়েছেন এশিয়ান কাপের মঞ্চে, কিন্তু তাতেও ঋতুর ভাগ্য পরিবর্তন হয়নি এতটুকু। পাহাড় ডিঙিয়ে তার বাড়িতে গিয়ে দেখা গেল বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেয়া ঘরে বাস করছেন ঋতুর মা ভুজপতি চাকমা। পারিবারিক কাজে ব্যস্ত বোন। ঘরের ভেতর বুনো ফুলের মতোই জল জল করছে তার অর্জনগুলো। ফুটবল মাঠে ঋতুর অর্জনের কারণেই 2025 সালে 9 আগস্ট বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি বোর্ড সভায় ঋতুকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা সে সময় ফলাও করে প্রচার করে দেশের সকল গণমাধ্যম। প্রায় 8 মাস পার হতে চলল, বাস্তবে সেই প্রতিশ্রুতি দেখেনি আলোর মুখ। ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একজন সাবেক ক্রিকেটার হয়েও ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড়কে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। এর আগে সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসন ঋতুকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী ঘাগড়া কাপ্তাই সড়কের পাশে বরাদ্দ দেওয়া হয় জমি। সেখানে গিয়ে দেখা যায় ঘরের জন্য বরাদ্দকৃত জমিটি চারপাশে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, পাশেই ঝুলছে সাইনবোর্ড। অজানা কারণে সেখানে তৈরি হয়নি বাড়িটি, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপও করেছিলেন ঋতু। আমরাও যোগাযোগ করছিলাম যে বাড়ি দেবে দেবে করে, ওই জেলা পরিষদে গেছি, অনেক দুলাভাই অনেকবার গেছে, তাও হয়নি। 2 বছর আগে ঋতুপর্ণা চাকমার নামে বরাদ্দ হয়েছিল, কিন্তু ঋতুপর্ণা চাকমাকে জায়গাটা সম্ভবত দেয় নাই। যদি সরকার ঋতুকে বাড়ি দেয় আমরা অনেক খুশি হব। ক্যান্সারকে পরাস্ত করে সুস্থ হয়ে ওঠায় সবার কাছে কৃতজ্ঞতা জানালেও প্রতিশ্রুত বাড়ি না হয় কষ্ট ছিল এই রত্নগর্ভার কণ্ঠে। ঋতু মাবো অসুখ বিলিনে ক্যান্সার বিলিনে একে থমি বেকুনে আজিব বাড়ি নেই মুই গঙ্গ ইয়া সুতো চেয়ারম্যান রাঙামাটি তো নেনে হইন দি দিবালাই এখন দেখাইও নেই শুনোইও নেই গড়বাড়ি তো দিবাল্লা হইন নদে দণ্ডি করিবার হি আগে। ঋতুর বাড়ির জন্য বিভিন্ন দফতরে ঘুরেও কোনো ফল না পাওয়ায় হতাশ তার স্বজন। বিসিবি থেকেও কোনো যোগাযোগ করা হয়নি বলে জানায় ঋতুর পরিবার। জায়গা নির্ধারণ করা হয়েছে, ওইটাও ফাইলপত্র নিয়ে রাঙ্গামাটি ঢাকা এইরকম দৌড়াদৌড়ি করে আমি নিজেই ক্লান্ত এবং বিরক্ত। বিসিবি যে বাড়ি একটা দিবে বলছিল, ওইটা এখনো আপডেট আমাদেরকে কোনো কিছু জানাই নাই। বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে 21 পদক, যার সদস্য ছিলেন ঋতু, আর ব্যক্তিগতভাবে পেয়েছেন বেগম রোকেয়া পদকও। কিন্তু বহুল প্রতীক্ষিত সেই বাড়ির দেখা আজও পায়নি পাহাড়ের এই স্বর্ণকন্যা। সময় সংবাদ, রাঙামাটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে অনিয়মের তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে বিসিবিতে হস্তক্ষেপ করা নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমিনুল হক। একের পর এক পরিচালকের পদত্যাগে যখন টালমাটাল আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড, ঠিক তখনই বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্ত রিপোর্ট জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সঙ্গে সঙ্গে বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকেন আমিনুল হক। সেখানে সিদ্ধান্ত আসে তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠানোর। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে
তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। বিসিবির গেল নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আছে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। তদন্ত কমিটির ডাকে সাড়া না দিয়ে উল্টো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে বিসিবিতে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছেন তিনি। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের করা অভিযোগ অনেকটা হেসেই উড়িয়ে দিয়েছেন আমিনুল হক। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি, আমরা মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। ইতিমধ্যে তদন্ত আমাদের কাছে জমা হয়েছে। সো তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদের। গেল বছর অক্টোবরে নির্বাচনে জয়ী হওয়ার পর বোর্ড গঠন করেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এখন পর্যন্ত 7 পরিচালক তার বোর্ড থেকে পদত্যাগ করেছেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন করেছেন আমিনুল হক। এই সময় বিকেএসপিকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিকেএসপিতে মেধাভিত্তিক দাবা খেলা চালুর পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দীর্ঘদিন পর বিকেএসপিতে গিয়ে পুরনো মুখদের দেখে আবেগপ্রবণ হয়ে যান আমিনুল হক। বিকেএসপি থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইসলাম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনের আতুর ঘরে এসে পুরনো দিনে ফিরে গেলেন এক সময় বিকেএসপি দাপিয়ে বেড়ানো সাফজয়ী ফুটবলার। খেলোয়াড়ি জীবনের লম্বা একটা সময় এই জায়গাটাতেই কাটিয়েছেন আমিনুল হক। বিকেএসপির জিমনেশিয়ামে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণার্থীদের জুডো, তাইকোয়ান্দো, কারাতে সহ বিভিন্ন শারীরিক কসরত সহ মোট 21টি ক্রীড়া বিভাগের ডিসপ্লে উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা দেন তিনি। বিভাগীয় শহর, জেলা পর্যায়ের যে বিকেএসপিগুলো রয়েছে সেখানেও আমরা সমান সুযোগ সুবিধা বৃদ্ধি করার মাধ্যমে এই বছরের শেষ থেকেই ইনশাল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো সকল বিকেএসপি। বিকেএসপিতে পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় পরিচিত মুখ সাবেক অ্যাথলেট ও কোচ সুফিয়া খাতুনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিকেএসপিতে মেধাভিত্তিক দাবা খেলা চালুর পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা একটি মেধাভিত্তিক খেলাকে ইনক্লুডিং করতে চাই, সেটি হচ্ছে কি দাবা। আমরা জাতীয় শিক্ষাক্রমে দাবাকে বাধ্যতামূলক করছি, আমাদের নতুন করে স্পোর্টসে দাবাকে বাধ্যতামূলক করছি এবং আগামী সেশন থেকে আমাদের এই বিকেএসপিতে দাবাকে ইনক্লুডিং করে আমরা আরও মেধাভিত্তিক ক্রিয়া ব্যবস্থাপনা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সুফিয়া আপা, আমরা যাকে ছোটবেলা থেকে আমি দেখেছি, যখন আমি বিকেএসপিতে ট্রেনিং করেছি তখন এই মানুষটি সব সময় তিনি কোন ইভেন্ট নিয়ে কাজ করেন সেটা তার কাছে মুখ্য ছিল না। তিনি ফুটবল, ক্রিকেট, সকল স্পোর্টসের সকলের সাথে তার সবসময় একটি যোগসূত্র ছিল, আন্তরিকতা ছিল। বিকেএসপিতে প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধু পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হব না, আমরা একজন খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। বিশ্বকাপের দল নির্বাচনে অনেকটা কার্লো অ্যানচেলোত্তির পথেই হাঁটছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার স্পেশাল 26-এ থাকতে হলে পারফরমেন্স হতে হবে একেবারে আপ টু দ্য মার্ক। স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট ভাষায় জানিয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ। পাশাপাশি শর্ত জুড়ে দিয়েছেন দলে জায়গা পেতে হলে অবশ্যই হতে হবে টিমম্যান। কাতার বিশ্বকাপে ফেভারিট ছিল আর্জেন্টিনা, কিন্তু ছিল না হট ফেভারিটের তালিকায়। ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলগুলো অটোমেটিক যেমন ফেভারিটের তালিকায় থাকে, অনেকটা সেই রকম মেসি, ডি মারিয়া বাদে মোটামুটি মাঝারি মানের একটা দল নিয়েই দেশের 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। এই ম্যাজিক ম্যান দলকে এক সুতোয় গাঁথতে পেরেছিলেন বলেই এসেছিল সফলতা। এবার তার সামনে বিশ্বকাপ ধরে রাখার মিশন। এজন্য পুরনো কৌশলের পাশাপাশি স্ক্যালোনি এবার হার্ড লাইনে।
আর্জেন্টিনার গণমাধ্যমে খবর, বিশ্বকাপ দল গোছানোর প্রাথমিক তালিকা করা শেষ স্ক্যালোনি অ্যান্ড দ্য টিমের। এরই মধ্যে 55 জনের একটি খসড়া তালিকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে জমা দিয়েছেন তিনি, নতুন করে, যেখানে আর কারো জায়গা করার কোনো সুযোগ নেই। তবে চলবে কাটাছেঁড়া, এবং এই দল নাকি স্ক্যালোনি গুছিয়েছেন পুরোটাই প্রভাবমুক্ত হয়ে, অর্থাৎ তার স্কোয়াড সিলেকশনে হস্তক্ষেপ করার সুযোগ নেই এএফ-এর কোনো বড় কর্তার। বিশ্বের বিভিন্ন লিগে চষে বেরিয়ে এই দল গুছিয়েছে এএফএ টিম ম্যানেজমেন্ট, যেখানে তারুণ্যের ছড়াছড়ি। আর্জেন্টিনার গণমাধ্যমে ইঙ্গিত আছে বেশ কিছু প্রতিভাবান নতুন মুখ, তাদের সঙ্গে অভিজ্ঞতা তো আছেনই, তবে নামের ভারে কারো টিকে যাওয়ার সম্ভাবনা নেই। হাতে যে সময়টুকু আছে তার মধ্যে পাখির চোখ দিয়ে ফুটবলারদের পরখ করে নেবে কোচিং স্টাফের সদস্যরা। স্ক্যালোনির স্পষ্ট বার্তা, বিশ্বকাপ জয়ীদের স্পেশাল 26-এ জায়গা করতে হলে পারফরমেন্স থাকতে হবে একেবারে আপ টু দ্য মার্ক। আমরা এরই মধ্যে তাদের 55 জনের প্রাথমিক তালিকা তৈরি করেছি। 26 জনের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণের ক্ষেত্রে পারফরমেন্স সর্বোচ্চ গুরুত্ব পাবে। যারা পিছিয়ে থাকবে তাদের বাদ দেয়া হবে। সাম্প্রতিক ম্যাচগুলো ফুটবলারদের জন্য একটি সতর্কবার্তা। স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ, প্রতিপক্ষকে জাজ করতে পারেন তাদের শক্তি বিবেচনা করে, আর নিজের দলের উপর তার নিয়ন্ত্রণ রিমোটের মতো। সেখানে সবচেয়ে বড় কথা, তার সবার আগে হতে হবে টিমম্যান। একক নৈপুণ্য দেখানোর সুযোগ থাকলেও খেলতে হবে দলের জন্য, সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব শেষ মুহূর্তে, আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো দলের স্বার্থ। দলের ভালোর কথা বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের একটি তালিকা মোটামুটি তৈরি করা আছে, তবে যদি কোনো খেলোয়াড় প্রত্যাশিত পারফরমেন্স দিতে না পারে সেটা মাথায় রেখে সিদ্ধান্ত নেব। 11 মের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণার ডেডলাইন ফিফার, আর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে 30 মের মধ্যে। আভাস আছে এর সপ্তাহখানেক আগে দল ঘোষণা করে ফেলতে পারে আর্জেন্টিনা। এস এম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ওসমানী মিলনায়তনের সামনে থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে শেষ হয়। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক গেমসে পদক জয়ের লক্ষ্যে কাজ করবে সরকার। ঐক্যবদ্ধ হয়ে ক্রীড়া বান্ধব দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিকে ক্রীড়া দিবস উপলক্ষে ঝিনাইদহ ও মৌলভীবাজারেও র্যালির আয়োজন করা হয়। জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। এবারের প্রতিপাদ্য খেলা সেতু বন্ধনের বাঁধ ভাঙার, খেলাধুলা হোক বিভেদ ভাঙার, মানুষে মানুষে সেতু বন্ধন গড়ার মাধ্যম। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে র্যালিতে আরও অংশ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় ও সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় মিলন মেলায়। র্যালি শেষে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ক্রীড়াবান্ধব দেশ গড়ে তুলতে তিনি আহ্বান জানান। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং সেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা শুধু ফুটবল কিংবা ক্রিকেট বা হকি না, আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছিল নানা আয়োজন। জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসক ক্যাম্পাস এলাকার গুরুত্বপূর্ণ স্থান ঘুরে আবারও একই জায়গায় শেষ হয় এই র্যালি। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। জাতিসংঘ 2013 সালে 6 এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করে। পারভিন আক্তার, সময় সংবাদ। সালাউদ্দিনের পর আশরাফুল, এবার রফিক। জাতীয় দলের আশেপাশে স্থানীয় কোচদের এই আধিক্য দেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নেবে। দীর্ঘ সময় এই সংস্কৃতি না থাকায় ক্রিকেট তার সঠিক পথ খুঁজে পায়নি বলে মন্তব্য করেছেন বিসিবির নবনিযুক্ত বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। বোর্ডের এই টানাপোড়েনের সময়ে যোগ দিলেও সেসব নিয়ে ভাবতে নারাজ তিনি। কথা একটাই, ক্রিকেটের স্বার্থে দূরে রাখা উচিত সব ভেদাভেদ। যদিও সাকিব আল হাসানের ফেরা নিয়ে তার চিন্তাটা আবার একটু ভিন্ন।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের অবস্থা তথই বইচ, কিন্তু জাতীয় দলের পরিস্থিতি আবার এতটা খারাপ নয়। এক বিশ্বকাপ খেলতে না যাওয়া ছাড়া জাতীয় দল ইস্যুতে খুব বড় কোনো ব্লান্ডার করেনি বুলবুলের বোর্ড, বরং কোচিং প্যানেলে সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুলের অন্তর্ভুক্তি প্রশংসায় কুড়িয়েছে সমালোচকদের। এবার আরও একটা দারুণ কাজ করলো বিসিবি। ক্রিকেট সমর্থকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করলো তারা, মোহাম্মদ রফিককে ক্রিকেট বোর্ডের কোচিং প্যানেলে যুক্ত করে। আইসিসি ট্রফি জয়ী ক্রিকেটারের জন্য যার রীতিমতো স্বপ্ন পূরণ। নতুন একটা অভিজ্ঞতা হবে। আগে যাই করেছি, দেখা যায় যে একটা নতুন ডিপার্টমেন্টে যাচ্ছি, আমি মনে করি নতুন করে আমরা আবার নতুন করে ক্রিকেটটা আরম্ভ করব। দেশি কোচদের সঙ্গে বিদেশিদের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যে সমস্যা নিয়ে কাজ করতে পারেন ক্রিকেটাররা। জাতীয় দলের পাশাপাশি পাইপলাইনের জন্য এটা আরও বড় বাস্তবতা। কিন্তু এরপরও দিনের পর দিন দেশি কোচদের অবমূল্যায়ন করে আসছিল বিগত বোর্ডগুলো। এবার রীতি বদলে দেশের ক্রিকেটটাও বদলে যাবে বলে বিশ্বাস রফিকের। ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেখেন এখন প্রত্যেকটা দেশের লোকাল কোচ দিয়ে কিন্তু কাজ করাচ্ছেন, যারা রিটায়ার্ড করেছে, লং সময় খেলেছে, তাদের যে অভিজ্ঞতাটা এটা কিন্তু শেয়ার করছে। এটা কিন্তু বাংলাদেশে আবার আরম্ভ করেছে। আগে যদি আরও 10 বছর আগে আরম্ভ হতো, দেখা যাচ্ছে যে ক্রিকেটটা দেখা যায় আরও মোটামুটি একটা ভালো একটা গুছানো থাকতো। বিসিবির টানাপোড়েন এখন ওপেন সিক্রেট। জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর ঝুলছে বুলবুলের টিকে থাকা না থাকা। এই অবস্থায় বোর্ডের চাকরি পেলেও ভবিষ্যৎ নিয়ে কোনো আলাদা চিন্তা নেই রফিকের, বরং তার দাবি রাজনীতির বাইরে রাখা হোক ক্রিকেট মাঠকে। স্পোর্টসটা এরকম একটা জিনিস, এখানে আমি মনে করি যে এটা কোনো ভেদাভেদ থাকা দরকার নেই। এটা বাংলাদেশ টিম, এটা বাংলাদেশে আমরা 20 কোটি লোকের টিম, তো এটা নিরপেক্ষভাবে থাকা উচিত। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। ক্রিকেটের ভেতর বাইরে তার অনেক মিল মোহাম্মদ রফিকের সঙ্গে। অনুজকে বেশ ভালোবাসেন তিনি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাকিবের ফিরে আসাটাকে এতটা সহজ মনে করেন না রফিক। বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু কেউ না করে না, সবাই কিন্তু ওর সাথে একমত, বাট এখানে হলো রাজনীতিভাবে আসতে পারে। এখন রাজনীতি যারা আছে তারা কিভাবে দেখবে, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এমবাপের গোল খরায় চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে চিন্তায় রিয়াল মাদ্রিদ। মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন বার্নার্দো সিলভা। এই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন এই পর্তুগিজ ফুটবলার, নিশ্চিত করেছেন সিটির সহকারী কোচ পেপ গার্দিওলা। পেপ লিন্ডার্স ক্লাবের সঙ্গে শেষটা যেন সুখকর হয় সিলভার জন্য, সেজন্য সব কিছু করতে প্রস্তুত কর্তৃপক্ষ। সিলভার শেষ ম্যাচ আয়োজনে করা হবে বিশেষ আয়োজন। সান্তিয়াগো বার্নাবুতে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চিন্তায় রিয়াল মাদ্রিদ। সময়টা ভালো যাচ্ছে না মাদ্রিদিস্তাদের। লা লিগায় সবশেষ মায়োর্কার কাছে হেরে শিরোপার আশা ক্ষীণ হয়ে এসেছে রিয়ালের। বার্সেলোনার চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে আরবেলোয়ার দল। মিরাকল কিছু না ঘটলে বা বার্সেলোনা যদি টানা না হারে, তবে শিরোপার আশা প্রায় শেষ বললেই চলে রিয়ালের জন্য। এমন কঠিন সময়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল। ইউরোপ সেরার মঞ্চে সবচেয়ে সফল দলটা লিগে নিজেদের ব্যর্থতা ঘুচিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঘুরে দাঁড়াতে মরিয়া। মায়োর্কা ম্যাচের পর কোচ আরবেলোয়া জানিয়ে দিয়েছেন, লিগে খেলার পরই স্মৃতি থেকে তা মুছে ফেলে শুধু বায়ার্ন মিউনিখ ম্যাচ নিয়ে ভাবতে, কিন্তু চাইলেই তো আর ফেলে দেয়া যায় না। কঠিন সময়ে রিয়ালের মাথায় পাহাড় সমান চাপ দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের গোল না পাওয়া। লা লিগায় সবশেষ গত 14 ফেব্রুয়ারি গোল করেছেন এমবাপ্পে। এরপর রিয়াল যে 7 ম্যাচ খেলেছে তার মধ্যে 3টিতে ছিলেন না ফরাসি তারকা। হাঁটুর চোট তাকে ভুগিয়েছে বেশ। চিকিৎসা প্রক্রিয়া নিয়েও সমালোচনা হয়েছে বিস্তর। 1 ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে, বাকি 3 ম্যাচ খেললেও পাননি গোলের দেখা। চ্যাম্পিয়ন্স লিগের চোটের কারণে সবশেষ 4 ম্যাচের 2টিতে খেলা হয়নি এমবাপ্পের। বাকি 2 ম্যাচ মাঠে নামলেও তার পারফরমেন্স ছিল না প্রত্যাশিত। সব মিলিয়ে 5 ম্যাচে গোল করতে পারেননি এমবাপ্পে। ফরাসি তারকার জ্বলে উঠতে না পারার প্রভাব পড়ছে রিয়ালের ফলাফলেও। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পে জ্বলে উঠতে না পারলে লিগের মতো নিজেদের প্রিয় আসরের শিরোপার দৌড় থেকেও ছিটকে যেতে হবে মাদ্রিদিস্তাদের। সমর্থকদের প্রত্যাশার চাপ বোঝেন ফরাসি তারকা, তাই তো নিজেও চাইছেন সেরা ছন্দে ফিরতে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই আগুনের রূপে ধরা দেবেন এমবাপ্পে, এমনটাই চান তার সমর্থকরা। এমবাপ্পেকে নিয়ে যখন চিন্তায় রিয়াল মাদ্রিদ, তখন ম্যানচেস্টার সিটিতে বেজে উঠেছে বিষাদের করুণ সুর। এফএ কাপে লিভারপুলের বিপক্ষে 4-0 গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিতের পর সিটির সহকারী কোচ পেপ লিন্ডার্স জানিয়ে দিয়েছেন, এ মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন অধিনায়ক বার্নার্দো সিলভা। কৌশলগত দক্ষতা, অসাধারণ টেকনিক, কঠোর পরিশ্রমের মানসিকতার কারণে ম্যানচেস্টার সিটিতে অপরিহার্য অংশ হয়ে উঠেছিলেন পর্তুগিজ তারকা। 9 বছরের দীর্ঘ ক্যারিয়ারে 6টি প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগও ক্লাবকে উপহার দিয়েছেন এই মিডফিল্ডার।
সব ভালোরই একটা শেষ আছে। সিলভার ক্লাবের জার্সিতে শেষ 6 সপ্তাহ ভালোভাবে কাটুক, এটাই চাওয়া কোচিং স্টাফ ও সমর্থকদের। 2017 সালে প্রায় 43.5 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে মোনাকো থেকে সিটিতে যোগ দিয়েছিলেন সিলভা। এরপর সিটিজেনদের জার্সিতে খেলেছেন 450 ম্যাচ। পর্তুগাল জাতীয় দলে খেলেছেন 107 ম্যাচ, করেছেন 14টি গোল। গত মাসে লিগ কাপের শিরোপাজয়ী সিটি শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে থাকলেও এখনও ইপিএল এর শিরোপার আশা ধরে রেখেছে বেশ ভালোভাবেই। সিলভাও চান শেষটায় ক্লাবকে দুর্দান্ত কিছু উপহার দিতে। পারভিন আক্তার, সময় সংবাদ। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম একনেক বৈঠকের পর সচিবালয়ে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি সেভাবে আমরা ওগুলো তো আসবে স্বাভাবিক। সরকারের সময় চীনের সাথে ড্রোন উৎপাদনের একটা প্রকল্প নেয়, ওটা আমি কোনো স্পেসিফিক প্রকল্পের উপর কথা বলতে পারবো না। আমি বলছি সার্বিক চিত্রটা। 21 তলা ভবন নির্মাণের একটি প্রকল্প ছিল, আমি এটা আজকে আসেনি, এখন আলোচনা। একটা ছোট জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে এই যে রিভিউ করছেন প্রকল্পগুলো যেগুলো দেওয়া হয়েছে, এগুলো আসলে এখন কি বোঝা যাচ্ছে? এগুলোর উদ্দেশ্য ছিল কি আসলে উন্নয়ন মানুষের, নাকি কোনো লুটপাট বা অন্য কিছু? রিভিউ তো কি আছে, এগুলো তার বলার অপেক্ষা রাখে। এটা যে কারণে অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। তো এই কারণেই তো ডিলেটা হচ্ছে। আমি তো বললাম 19টা প্রকল্পের মধ্যে মাত্র আমরা 7টা করতে পেরেছি, কারণ এগুলো অনেক সময় নেওয়া হচ্ছে। এগুলো পর্যালোচনা করার জন্য, বিশ্লেষণের জন্য সময় নিয়ে করতে হচ্ছে, কারণ এগুলো জনগণের টাকা। আমরা তো অত সহজে পাশ করে দিলাম আর হয়ে গেল, এইভাবে তো আমরা করতে পারবো না। সুতরাং সময় নিতে হচ্ছে। একটা কমিটি করা হয়েছে, ওই কমিটি বিশ্লেষণের মাধ্যমে অনেকগুলো প্রকল্প বাদও যাবে, আর যেগুলো প্রক্রিয়াগতভাবে আমাদের একটা প্রোডাক্টের সামনে আসবে। আমরা প্রত্যেক সপ্তাহে একনেকের সবার মাধ্যমে এই ব্যাকলগগুলো ক্লিয়ার করে আমাদের নতুন প্রকল্পগুলো সামনের দিকে নিয়ে আসবে। যাচাই বাছাইয়ের পর কি পরিমাণ টাকা সাশ্রয়ী হতে পারে এটা তো হিসেব কিতাব করতে হবে। ওগুলো ডিটেলস বলবে। এটা তো বাজেট তো আজকে বিষয় না। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম একনেক বৈঠকের পর সচিবালয়ে ব্রিফ করছিলেন অর্থমন্ত্রী। আমরা ছিলাম এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রত্যেক সদস্যকে 1 লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের। বিসিবি যে বাড়ি একটা দিবে বলছিল, ওইটা এখনো আপডেট আমাদেরকে কোনো কিছু জানায়নি। কথা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারী দলের ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও যোগাযোগ করেনি বিসিবি, পরিবারের আক্ষেপ। এবং ক্রীড়া দিবস উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি। আন্তর্জাতিক গেমসে পদক জয়ের লক্ষ্যে কাজ করবে সরকার। ঐক্যবদ্ধ হয়ে ক্রীড়া বান্ধব দেশ গড়ে তোলার আহ্বান। এই ছিল খেলার সময়ে। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।